আত্মার নাকি বিনাশ নেই। তাকে ছুরি দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, ধারালো অস্ত্র দিয়ে চিড়ে ফেলা যায় না, তবে সবকিছুর মতো আত্মারও বয়স আছে, এবং যত দিন যাচ্ছে সেই বয়স বেড়েই চলেছে। এখন ভাবুন, আজ থেকে 50,000 বছর আগে যে নিয়ান্ডারথাল মানুষ মারা গেছিল, সেও পরিণত হয়েছিল আত্মায়, এবং জন্ম মৃত্যুর মাঝে দোলায় সে এখনো দুলে চলেছে। তবে অতি সুপ্রাচীন এমন বহু প্রাণীও তো পৃথিবীর বুকে ছিল, যাদের কথা আমরা এখনো জানি না। হয়তো মানব সভ্যতা গড়ে ওঠার আগে অন্য কোনো সভ্যতা বাস করত পৃথিবীর বুকে। কয়েক হাজার বছর পার করেও এখনো সেই প্রাণীদের আত্মা কিছু খুঁজে চলেছে। তবে শপিং মলের নাইট গার্ড বিনুর এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে জামা কাপড়ের আলমারির মাঝে কিছু যেন নড়ে উঠছে, তাই না? চলুন তো দেখি কি আছে ওখানে। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আমাদের আজকের গল্প, ম্যানিকুইন। জামা কাপড়ের হ্যাঙ্গার থেকে খচমচ শব্দ শুনে সেই দিকে এগিয়ে গেল বিনু। টর্চটা শক্ত করে ধরল হাতে। অন্তত ঘন্টা 3 হলো মল বন্ধ হয়ে গেছে। এখন আওয়াজ আসছে মানে হয় বিড়াল জাতীয় কোনো প্রাণী, না হয় ইঁদুর। কিন্তু তারা এবার ঢুকবে কি করে? চারিদিক এয়ার টাইট করে বন্ধ করার আগে রোজ আতিপাতি করে দেখে নেওয়া হয়। তাহলে বিনুর ভুরু দুটো কুঁচকে উঠল। এতক্ষণে অন্ধকারটা তার চোখ সয়ে গেছে। আওয়াজের উৎস লক্ষ্য করে টর্চ ফেলে দেখল হ্যাঙ্গারের মাঝখানটা জামা কাপড় সরে গিয়ে খানিকটা ফাঁক হয়ে আছে। একটু অবাক হলো বিনু। এই শপিং মলে সে নাইট গার্ডের চাকরি করছে, তাও 1 সপ্তাহ হতে চলল। তার মধ্যে এতটুকু বেনিয়ম চোখে পড়েনি। সামান্যতম গাফিলতিও এখানে সহ্য করা হয় না। 10:30 বাজলে শপিং মল বন্ধ হয়ে যায়। দোকানের মালিকরা একে একে নিজস্ব দরজা বন্ধ করে বাড়ি চলে যায়। যাদের ওপেন স্পেসে দোকান, তারা স্টলগুলোকে একধারে সরিয়ে রেখে যায়, যাতে মাঝপথে হাঁটতে হাঁটতে নাইট গার্ডের হোঁচট না লাগে। যেমন এই হ্যাঙ্গারটা, এখনো তার গা থেকে জামা কাপড় ঝুলছে, শুধু মাঝখানে একখানা ছোট্ট ফাঁক, যেন এইমাত্র হাত দিয়ে ঝুলন্ত জামা কাপড় সরিয়ে কেউ ভেতরে ঢুকেছে। বিনু আরেকটু কাছে গিয়ে সে ফাঁকটার ভিতরে আলো ফেলল। ওপাশে সাদা দেওয়াল, এদিক ওদিক ঘুরিয়েও বিড়াল বা ইঁদুর চোখে পড়ল না। একটা ছোটখাটো দীর্ঘশ্বাস ফেলল বিনু। তাহলে এমনিতেই হয়তো কাপড়গুলোর মাঝে ফাঁক হয়েছিল। আওয়াজটা আসছিল অন্য কোথাও থেকে, এখন আর সেটা আসছে না। টর্চ নিভিয়ে ফিরে আসতে গিয়েও বিনু থমকে গেল। আওয়াজটা আবার শুরু হয়েছে। এবার খানিকটা জেদ চেপে গেল বিনুর মাথায়। এগিয়ে এসে একটানে জামা কাপড়গুলো একদিকে সরিয়ে দিল সে। হাতের টর্চটা জ্বালতেই এক মুহূর্তের জন্য তার শরীরটা কেঁপে উঠে দুপা পিছিয়ে এলো। অস্পষ্ট কয়েকটা শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। টর্চের হলদে আলো এসে পড়েছে একটা মুখের উপর, মানুষের মুখ। তবে একবার দেখেই বোঝা যায় কোনো জীবিত প্রাণীর মুখ নয় সেটা। মসৃণ মখমলের মতো ফ্যাকাশে চামড়া, মুখের বেশিরভাগটা চুল দিয়ে ঢাকা, বাকি অংশটা একটা হাত দিয়ে আড়াল করে আছে সে। চামড়াটা দেখে মনে হয় যেন মানুষের গায়ের উপরে কেউ শিরিষ কাগজ দিয়ে ঘষে চকচকে মসৃণ করে নিয়েছে। টর্চের আলোতে একবার যেন কেঁপে উঠল শরীরটা। স্কার্টের নিচ থেকে বেরিয়ে থাকা পা দুটো চোখে পড়ল বিনুর, ঠিক যেন প্লাস্টিকের রক্ত মাংসহীন পা। এ প্রাণীটা মানুষের মতো দেখতে হলেও ঠিক মানুষ না। পালাতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল বিনু। না,
যেভাবে প্রাণীটা মুখ আড়াল করে আছে তাতে সে ভয়ানক কিছু করতে চলেছে বা করতে পারে বলে মনে হয় না। আস্তে আস্তে উঠে দাঁড়ালো বিনু। তারপর গলায় জোর এনে জিজ্ঞেস করলো, কে তুই? প্রাণীটা কিন্তু মুখের উপর থেকে হাত সরালো না। হাতের আঙুলগুলোর উপরে আলো এসে পড়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় আঙুলগুলো প্লাস্টিকের, ঠিক জামা কাপড়ের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানিকুইনের মতো। আমাকে একটু সাহায্য করবেন প্লিজ, খুব অসুবিধায় পড়েছি। এতক্ষণে বিনুর ভয় কেটে গেছে। মানুষকে সে ভয় পায় না, কিন্তু এই মহিলার গা হাত পা এমন প্লাস্টিকের মতো কেন? কোনো রোগ হয়েছে নাকি? যাই হোক, সে ভয় ঝেড়ে ফেলে বলে, সাহায্য পরের কথা, আগে বলো তুমি কে? আলোটা নেভান আগে, নইলে খুব ভয় লাগবে। কেন, চোখের রোগ আছে নাকি? আমার ভয়ের কথা বলিনি, আপনার ভয় লাগবে। কেন আমার ভয় লাগবে কেন? আসলে আমার চোখের মণি দুটো এখনো লাগানো হয়নি। কথাটা কানে যেতেই বিনুর একটু আগের ভয়টা আবার ফিরে এলো। চোখ লাগানো হয়নি মানে চোখ দুটো খোলা আছে। কি মানুষ না রোবট? মলের ভিতরে রোবটের ফ্যাক্টরি আছে বলে তো জানা নেই। লাগানো হয়নি মানে কি? এবারে একটু একটু করে উঠে দাঁড়ায় মানুষটা, বা উঠে দাঁড়ানোর চেষ্টা করে। বিনুর চোখে পড়ে তার হাঁটুর নিচটায় অনেকটা কাটা, অথচ রক্ত পড়ছে না, যেন কোথাও ঘষা লেগে খানিকটা চিড়ে গেছে। অবাক হয়ে বিনু দেখে প্রাণীটা ঠিক মানুষ নয়, বরঞ্চ একটু আগে যেটা মনে হয়েছিল সেটাই ঠিক। জামা কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটা ম্যানিকুইন। কিন্তু সে মানুষের মতো কথা বলছে কি করে? একটু একটু করে উঠে দাঁড়ায় সে। মুখের সামনে থেকে হাত দুটো সরিয়ে নিতেই বিনুর বুকটা একবারের জন্য কেঁপে ওঠে। বড় দুটো কোটরের মাঝে চোখ দুটো সত্যিই নেই। মাথা নামিয়ে নেয় মেয়েটা, তারপর আগের মতোই নিচু গলায় বলে, আমার পাটা না চিড়ে গেছে, সেলাই না করলে কাটাটা আরো বেড়ে যাবে। কথাটা কানে যেতে সম্বিত ফেরে বিনু। সে টর্চের আলোটা পায়ের উপর নামিয়ে এনে একবার ভালো করে দেখে নিয়ে বলে, কিন্তু তুমি কথা বলছো কি করে? ধীরে ধীরে মাথা নাড়ায় মেয়েটা। তার অন্ধকার অক্ষিগুলোকেও কিছু একটা অভিব্যক্তি খেলে যায়। সেটাই বুঝতে পারছি না। বিনু অনেক কাল আগে টিভিতে একটা অনুষ্ঠান দেখেছিল, তাতেও একটা ম্যানিকুইন জীবন্ত হয়ে উঠেছিল। এই ঘটনাটা অনেকটা সেই রকম। চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাসই করত না। একবার তার মনে হলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্নের মধ্যেও তো একবারও মনে হয় না যে স্বপ্ন দেখছে। যেহেতু সেটা মনে হচ্ছে, তাই নিশ্চিতভাবে বলা যায় এটা স্বপ্ন নয়। মেয়েটার উপর থেকে নিচ অব্দি একবার ভালো করে দেখে নিয়ে বিনু বলল, তা দিনের বেলায় থাকো কোথায়? বেসমেন্টে, বেশি আলো আমার সহ্য হয় না। তখন তোমাকে কেউ দেখতে পায় না? না। কেন? মেয়েটা আর কিছু বলল না। একটা হাত মাথার উপর রেখে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। বিনুর মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেই সাথে মায়াও লাগছিল মেয়েটাকে দেখে। হয়তো কোনো বিদেহী আত্মা। উপায় না পেয়ে পুতুলের ভিতরে ঢুকতে হয়েছে। এমনিতে পুতুলটাকে দেখতে খারাপ নয়, ছোটখাটো গরম, চিপচিপে শরীর, কথা বলার সময় ঠোঁটগুলো কেঁপে উঠছে। শুধু চোখের কোটর দুটো খালি বলে কেমন ভুতুড়ে দেখাচ্ছে তাকে। নিজের মুখে হাত দিয়ে এতক্ষণে সেটাই যেন বুঝতে পারল সে।
আবার হাত দিয়ে চোখ ঠেকে নিয়ে বলল, আগে চোখ দুটো খুঁজতে হবে, নইলে আপনি ভয় পাবেন। চোখ কোথায় পাবো? ডল শপে, দোতলায়। এখন খোলা আছে? খোলা নেই, তবে কিছু একটা বলতে গিয়েও আটকে গেল মেয়েটা। বিনুর মনে হলো কোনো ব্যাপারে বিনুর সাহায্য দরকার মেয়েটা। সে খানিক ভেবে নিয়ে বলল, বেশ, খুঁজে নাও চোখ, তবে তারপর আর এখানে থাকা চলবে না। মেয়েটা মাথা নাড়ল। এমন পুতুলের শরীর নিয়ে সে যে কোথায় যাবে সেটা অবশ্য বিনু জানে না। টর্চটা সামনে চেলে হাঁটতে লাগলো বিনু। এত রাতে এসকালেটর কাজ করে না, ফলে সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া উপায় নেই। সিঁড়িগুলো বেশ লম্বা, কয়েকটা ধাপ উঠতেই কষ্ট হয় বেশ। বিনু লক্ষ্য করলো মেয়েটা বড় করে নিঃশ্বাস ফেলছে। সে একটু থমকে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোমার ভিতরে যন্ত্রপাতি আছে নাকি? কি যন্ত্রপাতি? যেমন হার্ট, লাংস, কিডনি, আরো যা যা থাকে। না, হার্ট থাকলে সেই দেহের ভিতরে ঢুকতে পারতাম না আমি। তাহলে নিঃশ্বাস নিচ্ছ কি করে? না হলে ব্যাপারটা খারাপ দেখায়। এতক্ষণের উত্তেজনাটা কেটে গিয়ে এই প্রথম বিনুর হাসি পেল। সে মুখ ফিরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, থাক, অত স্বাভাবিক করতে হবে না সবকিছু, নিঃশ্বাস বন্ধ করো। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সিঁড়ির উপরে শুধু দুখানা পায়ের আওয়াজ। বিরাট শপিং মলটা খালি বলে এখন আওয়াজটা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। সিঁড়ির শেষ ধাপটা পার করে পিছন ফিরে তাকালো বিনু। তারপর টর্চটা নিচের দিকে ফেলতেই আবার চমকে উঠল। সিঁড়ি ফাঁকা পড়ে আছে। মেয়েটা বেপাত্তা। ভয়ে ভয়ে চারিদিকে তাকাতেই ঘাড়ের ঠিক পিছন থেকে চেনা গলা শুনতে পেল সে। এই জন্যেই নিঃশ্বাস নিচ্ছিলাম। যাই হোক, এদিকে আসুন। থতমত খেয়ে পিছন ফিরে আবার হাঁটতে লাগলো বিনু। কাঁচের দেওয়াল ভেদ করে বাইরে থেকে খানিকটা আলো আসছে ভিতরে। সেই আলোয় মেয়েটার চেহারার আউটলাইন ভালো মতো চোখে পড়ছে। তার চেহারাটা ছোটখাটো হলেও বেশ বড় বড় পা ফেলে হাঁটে, ফলে হাত দুখানাও একটু বেশি নড়াচড়া করে। আপাতত বিনুর থেকে হাত 15 দূরে হাঁটছে সে। ওদিকে যে একটা পুতুলের দোকান আছে সেটা বিনু আগেও দিনের বেলা লক্ষ্য করেছে, কিন্তু এত রাতে সেটা বন্ধ হয়ে গেছে। চাবিও নেই বিনুর কাছে। তাহলে গিয়ে লাভটা কি হবে? যাই হোক, বেশি চিন্তা ভাবনা না করে বিনু ধীরে ধীরে দোকানটার সামনে এসে দাঁড়ায়। দোকানের মেইন দরজাটা কাঁচের, তার উপরে এখন ক্লোজড বোর্ড ঝুলছে। সেটা দিকে একবারও না তাকিয়ে একদিকে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে কি যেন খুঁজতে খুঁজতে মেয়েটা বলল, এইখানে একটা হ্যান্ডেল ছিল, সেটা খুঁজে পেলে ভেতরে ঢোকা যাবে। হিডেন ডোর এখানে? না না, হ্যান্ডেল, সেটার উপরে পা রেখে উপরে হাত বাড়ালেই কিছু ধরা যাবে। ব্যাপারটা একটু আগেই সন্দেহ করেছিল বিনু। জোর গলায় বলল, আর সেটাতে উঠবে কে? আমি উঠতাম, কিন্তু হাত পাবো না যে। বিনুর রাগ হলো। মলের ভিতরে যাতে অবাঞ্ছিত লোক না ঢুকে পড়ে সেটা দেখাই তার কাজ। 1 সপ্তাহ হলো তার চাকরি হয়েছে। সিসিটিভি ক্যামেরা যদিও বন্ধ, তাও কাজটা করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকল তার। সে মাথা নাড়িয়ে বলল, না না, আমি এসব পারবো না, তুমি নিজে করে নাও। মেয়েটা তার স্কার্টের পকেটে হাত ঢুকিয়ে কি যেন বের করে নিয়ে বলল, এই যে, এটা না হয়ে যাবে। বিনু তাকিয়ে দেখল সেটা একটা ডেবিট কার্ড। সম্ভবত কারো হাত থেকে পড়ে গেছিল, মেয়েটা সুযোগ বুঝে তুলে নিয়েছে। কার্ডটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিনু বলল, কি হবে এটা দিয়ে? ওতে কত টাকা আছে জানি না, কিন্তু একটা পুতুলের দাম হয়ে যাবে। হ্যাঁ, তা হবে হয়তো, কিন্তু পিন তো জানি না। 4209। তুমি কি করে জানলে?
মেয়েটা একটু সংকোচ করে বলল, যে লোকটা আমাকে এখানে এনেছিল সে একটা এটিএম এর পাশে আমাকে দাঁড় করিয়ে টাকা তুলছিল। তুমিও সেই ভাগে পিনটা দেখে নিয়েছিলে? মেয়েটা মাথা নামিয়ে নিল। বিনুর বেশ হাসি পেল। এতক্ষণে যে লোকটা কার্ড ব্লক করে দিয়ে থাকতে পারে সেটা হয়তো জানে না মেয়েটা। বিনু কার্ডটা আবার তার হাতে দিতে দিতে বলল, এসব লাগবে না, পুতুলের শরীরে প্রাণ আসাটাই আনএথিক্যাল। সেটা যখন হয়েছে তখন বাকি এটুকুনি হলে অসুবিধা কিছু নেই। টর্চটা জেলে দেওয়ালের উপরে ঘোরাতেই হ্যান্ডেলটা চোখে পড়ল। সে টর্চটা মেয়েটার হাতে দিয়ে বলল, এটা ধরো, আমি ভিতরে নামলে বাইরে কাঁচের এপার থেকে ভিতরে আলো ফেলবে। মেয়েটা ঘাড় নেড়ে দিল। বিনু এক পা হ্যান্ডেলের উপর রেখে দেওয়ালের পাশের দিকটা দু হাতে ধরে কোনো রকমে দাঁড়ালো। তারপর একটা হাত সরিয়ে নিয়ে উপরের হাত বাড়িয়ে খাঁজটা ধরল। খুব একটা বেশি উঁচু নয় দেওয়ালটা, ফলে সেটা টপকে যেতে বেশি অসুবিধা হলো না। শুধু উপর থেকে নিচে পড়তে পায়ে বেশ জোরে ঝাঁকুনি লাগলো। হাঁটুটা ঠুকে গেল মাটিতে। মুখ দিয়ে একটা শব্দ করে বিনু মেঝে গড়িয়ে পড়ল। কি হলো, লাগলো পায়ে? সে হাঁটুতে হাত বোলাতে বোলাতে বলল, না, চোট লেগেছে, আলোটা জ্বালাও। সাথে সাথে কাঁচের ওপাশ থেকে আলো এসে পড়ল। বিনু চারিদিক দেখতে দেখতে বলল, চোখ কোথায় আছে? নিচ থেকে 2 নম্বর ড্রয়ারে। খানিক দূর এগিয়ে ড্রয়ারটা খুলে ফেলল বিনু। সাথে সাথে গোটা 10 চোখ গড়িয়ে গড়িয়ে ড্রয়ারের শেষ প্রান্তে চলে এলো। একবার দেখেই বেশ গা ঘিন ঘিন করল বিনু। ধীরে সুস্থে একটা চোখ তুলে ধরল সে। টর্চের সাদা আলোয় রং বোঝার উপায় নেই। গোটা 4 মণি তুলে নিয়ে কাঁচের দিকে এগিয়ে গেল। তারপর গলা তুলে জিজ্ঞেস করলো, কোনগুলো নেব? মেয়েটা আর একটু এগিয়ে এলো কাঁচের দিকে। তারপর টর্চটা ভালো করে বিনুর হাতের উপর ফেলে বলল, রং তো বোঝা যাচ্ছে না, দুটো দুরকম হয় যদি? বিনু কিছু ভেবে পেল। মেয়েটা টর্চ ধরে আছে বলে তার নিজের চেহারাটা দেখা যাচ্ছে না, শুধু মাঝে মাঝে টর্চটা হাত বদল করছে। ওর উপরের ড্রয়ারে একটা হ্যান্ড এলইডি আছে, ওতে রং বোঝা যাবে। নিয়ে এসো না একটু। বিনু আর বাক্য ব্যয় না করে তড়ি ঘড়ি উপরের ড্রয়ারটা খুলে বের করে আনলো এলইডিতে। তারপর আবার ফিরে এলো কাঁচের কাছে। এতক্ষণে টর্চের আলো নিভে গেছে। নিজের হাতের আলোটা জ্বালতেই আবার মেয়েটাকে দেখতে পেল বিনু। মাথা নিচু করে চোখ ঢেকে দাঁড়িয়ে আছে সে। বিনু বলল, এখানে তো নানা রকম সাইজ আছে, কোন সাইজটা তোমার চোখে বসবে জানো? মেয়েটা মাথা নামিয়ে রেখেই নাড়ল মাথাটা। বিনু কি যেন ভেবে বলল, আমি এখান থেকে উপর দিয়ে ছুঁড়ে ওপারে ফেলছি, লাগিয়ে দেখে নাও। বেশ, আমি দাঁড়াচ্ছি এখানে। পুতুলের চোখে কালো মণি ভালো লাগে না। বিনু খানিক ভেবে নিয়ে দুটো নীল মণি উপরের ফাঁকটা দিয়ে ছুঁড়ে দিল ওপারে। সেগুলো গিয়ে পড়তে পায়ের আওয়াজ শোনা গেল। সে আবার গলা তুলে জিজ্ঞেস করলো, হয়েছে? কোনো উত্তর নেই। মিনিট 3 কেটে গেল। মেয়েটা যেন আবার হাওয়ায় মিলিয়ে গেছে। বেশ বিরক্তি লাগলো বিনু। একটা জীবন্ত পুতুলের জন্য এতক্ষণ অনেক হ্যাপাস হয়েছে। দেয়াল বেয়ে আবার উঠে আসতে যাচ্ছিল, এমন সময় কাঁচের কাছ থেকে আবার পায়ের আওয়াজ পেয়ে থমকে গেল। দেখো তো ঠিক লাগছে কিনা। গলাটা শুনে আবার কাঁচের দিকে আলো ফেলল বিনু। একটু একটু করে কাঁচের দিকে এগিয়ে আসছে মেয়েটা। তার চোখের অন্ধকার কোটর দুটোর জায়গায় এখন ঝলমল করছে দুটো উজ্জ্বল ঘন নীল চোখ। চোখের ঠিক উপরেই হাতে আঁকা ছবির মতো টানা টানা চোখের পাতা। মসৃণ মুখটা সাদা আলোয় চকচক করে উঠছে। দুজনেই একটু একটু করে কাঁচের দুপ্রান্তে এসে দাঁড়ালো। নিষ্প্রাণ দুটো চোখের মনি, অথচ
কি অস্থির প্রাণের স্পন্দন ছড়িয়ে পড়ছে সেখান থেকে। বিনু অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার একটা হাতে এলইডিটা ধরা আছে, অন্য হাতটা কাঁচের উপরে। ঠিক লাগছে এখন? একদম পারফেক্ট। কয়েক সেকেন্ড পরে আলোটা নিভিয়ে দিল বিনু। তারপর সেটা হাতে নিয়ে উপরের ফাঁক দিয়ে লাফিয়ে বেরিয়ে এলো বাইরে। মেয়েটা কাঁচের উপরেই পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। চোখ লাগানোর পরেও হয়তো মাথা তুলতে সংকোচ হচ্ছিল তার। বিনু সেদিকে এগিয়ে এসে বলল, এবার এবার নেক্সট টার্গেট কি? ওই যে বললাম পাটা সেলাই করব। ও হ্যাঁ, তা সেটার জন্য কোথায় উঠতে হবে? উঠতে হবে না, একটু পেড়ে দিতে হবে। বিনু এতক্ষণে বুঝেছে মেয়েটা বেশি কথা বলে না, বা সে পুতুল বলে সংকোচে বেশি মুখ খুলতে চায় না। খুব ছোটবেলায় চাইল্ডস প্লে বলে একখানা সিনেমা দেখেছিল বিনু। তাতে একটা খেলনা পুতুল ছুরি দিয়ে মানুষ খুন করত। এখন এই লাজুক পুতুল বেশ অবাক করছে তাকে। মেয়েটা আবার হাঁটতে শুরু করেছে, বিনু তার পিছু নিয়ে। এবার কিন্তু আর বড় বড় পা ফেলছে না মেয়েটা। মনে হলো এতক্ষণ চোখ ছিল না বলে অস্বস্তিটাই তাকে তাড়াতাড়ি পা ফেলতে বাধ্য করছিল। এতক্ষণে হয়তো পায়ের কাঁটাটা বেশ খানিকটা বেড়ে গেছে তার। কি করে যে কাটলো সেটাই প্রশ্ন। তার থেকেও বড় কথা, পুতুলের ভিতরে প্রাণ এলো কি করে? এমব্রয়ডারির জায়গাটা অনেকটা খোলামেলা। দিনের বেলা এখানটায় জামা কাপড় সেলাইয়ের কাজ চলে। অনেকে কেনা জামা কাপড় ছোট করাতে আসে, কেউ জিন্সের তলা কাটাতে আসে। দুদিকে দেওয়া, একদিকে স্লাইডিং জানলা করা আছে। এখন জানলাটা একদিকে সরানো, ফলে বাইরে থেকে বেশ ঝরঝর করে হাওয়া আসছে। সেখানটায় এসে দাঁড়ালো বিনু। হাতের আলোটার এই মুহূর্তে আর দরকার হচ্ছে না। বাইরে থেকে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। পিছন থেকে আবার পায়ের শব্দ পেয়ে বিনু বলল, আচ্ছা, প্রথম কি স্মৃতি মনে পড়ছে তোমার? কিসের স্মৃতি? মানে ধরো, চোখ খোলার পরে প্রথম কি দেখেছিলে? মেয়েটা কিছু যেন মনে করার চেষ্টা করতে করতে বলল, প্রথমে সব অন্ধকার। মনে হয় একটা বাক্সের ভিতরে শুয়ে আছি। তার আগের কিছু মনে নেই? না। বেশ, তারপর? তারপর মনে হলো একটু একটু নড়ছে বাক্সটা। চারপাশে কেউ কথা বলছে, কথাগুলো বুঝতে পারলাম না আমি। তারপর বাক্সটার ঢাকনা খুলে একটা লম্বা লোক আমাকে কাঁধে করে একটা দোকানের সামনে এনে বসিয়ে দিয়ে গেল। তারপর থেকে এখানেই আছো? একটু এগিয়ে জানলার আরেক প্রান্তে এসে দাঁড়ালো মেয়েটা। বাইরে রূপালি আলোয় ভরা ঘরবাড়িগুলোর দিকে তাকিয়ে বলল, তোমার বাড়ি কোথায়? বিনু হাসল। বাড়িটা সত্যি এখান থেকে দেখা যায় বটে। এই শপিং মলের চারপাশে এখনো দোতলার বেশি বাড়ি ওঠেনি, ফলে অনেকটা দূর অবধি দেখা যায়। ভালো করে খানিকক্ষণ দেখে নিয়ে একটা বিশেষ দিকে আঙুল তুলে দেখিয়ে বিনু বলল, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ আলো জ্বলছে? মেয়েটা সেদিকে তাকিয়ে ভালো করে দেখতে দেখতে বলল, আলো জ্বলছে কেন? কুচির পরীক্ষা, রাত জেগে পড়াশোনা করছে। কুচিকে? আমার বোন। মা বাবা নেই আমাদের, বাড়িটা ভাড়ার। জানলা থেকে মুখ ফিরিয়ে নিল মেয়েটা। তারপর চোখ তুলে তাকালো বিনুর দিকে। তার চকচকে চামড়ায় এখন রূপালি আলো এসে পড়েছে। নীলচে চোখের মণি দুটো টল টল করে কেঁপে উঠছে বারবার। এখানে সারা রাত একা একা কি করো? ডায়েরি লিখি। কি লেখো ডায়েরিতে? এই রোজকার কথা, ভাবি যা সারাদিন যা ঘটে। আজকের কথা লিখবে? বিনু আর কিছু উত্তর দিল না। মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, সুতো হয়তো টেবিলে পাওয়া যাবে, আর ছুঁচ। টেবিলের দিকে বেশ খানিকটা সরে এলো সে। ডায়েরিতে দেবে আমাকে? ডায়েরি?
অবাক হয়ে গেল বিনু। ডায়েরি দিয়ে কি হবে? রাতের দিকটা একটু আলো পেলে পড়বো, অন্য কাজ তো নেই। বিনু একটু হেসে বলল, বেশ, আমার টেবিলে আছে, ফেরার সময় দিয়ে দেবো। মেয়েটা জানলা ছেড়ে ভেতরে এগিয়ে গেল। ঘরের দিকে খানিকটা হেঁটে গিয়ে বলল, সরু ছুঁচ দিয়ে হবে না, মোটা সূচ ওই উপরে রাখা আছে। বিনু তাকিয়ে দেখলো আলমারিটা ফুট 6 বেশি লম্বা হবে না। উপরে কতগুলো প্লাস্টিকের বাক্স রাখা আছে। একটু লম্বা মানুষ হলে মাটিতে দাঁড়িয়েই সেগুলো হাতে পাওয়া যায়। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে বাক্সগুলো নামিয়ে আনলো বিনু। তারপর সেটা খুলে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, নিজে করতে পারবে না আমি করে দেবো? একটু যেন লজ্জা পেল মেয়েটা। তার প্লাস্টিকের মুখে একটা মিহি হাসি খেলে গেল। না না, আমি করে নেব। যদি ব্যথা লাগে? যা, যার প্রাণ নেই তার আবার ব্যথা লাগে নাকি? সুতোটা পরিয়ে দেবে? ছুঁচ আর সুতোটা হাতে নিয়ে এলইডিটা জেলে জানলার দিকে এগিয়ে গেল বিনু। সুতোটা গলাতে গলাতে বলল, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বাক্সের মধ্যে যখন তোমার জ্ঞান ফিরলো তখন চেঁচামেচি করনি তুমি? মানে তখনও তো জানতে না যে তুমি পুতুলের শরীরে? আমি তখনও ঠিক বুঝতে পারিনি যে। কি বুঝতে পারো? বিনুর দিকে একটু এগিয়ে এলো মেয়েটা। তারপর হাতের দিকে দেখিয়ে বলল, সুতো পরানো হয়ে গেছে? সুতোটা এগিয়ে দিল বিনু। বলল, তোমার যা করার করে নিয়ে এখান থেকে চলে যাও, আর যেন এখানে না দেখি। কথাটা বলে বিনু হেঁটে বেরিয়ে আসতে যাচ্ছিল। মেয়েটা তাকে থামিয়ে দিয়ে বলল, আরে চলে যাচ্ছ যে? তুমি না থাকলে হয় নাকি? বিনু একটু অবাক হয়ে যায়। কেন? এই তো বলে তুমি নিজেই সেলাই করে নেবে। মেয়েটা বিরাট নীল চোখে ছুঁচটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, সেলাই তো আমি করব, কিন্তু নিজেকে করব তো বলিনি। বিনু আর কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটার চকচকে প্লাস্টিকের বাঁ হাতটা উঠে, সেই সাথে চাঁদের আলোয় লিকলিকে সাপের মতো ঝলমল করে উঠল একটা ছুরির ফলা। পর মুহূর্তে বিনুর হৃৎপিণ্ডের ঠিক উপরে বসে গেল সেটা। রক্তের ফিনকি ছিটকে বেরিয়ে এলো সেখান থেকে। আতঙ্ক আর যন্ত্রণার মাঝেও একটু আগে মেয়েটারই বলা একটা কথা মনে পড়ে গেল বিনুর। হাত থাকলে সেই দেহের ভিতরে ঢুকতে পারত না। খানিক পরে বিনুর রক্তাক্ত নিথর শরীরটা মাটির উপর পড়ে যেতে একটু একটু করে সেদিকে এগিয়ে গেল মেয়েটা। তার চকচকে মুখ এখন আরো উজ্জ্বল দেখাচ্ছে। চোখ দুটো থেকে ঠিকরে বেরোচ্ছে নীলচে আভা। গুনগুন করে কি যেন একটা গান গাইছে। বিনুর শরীরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল সে। বুকের উপরে বিঁধে থাকা ছুরিটাকে এক টানে তুলে নিয়ে পাশে রেখে আবার বুকের উপর ঝুঁকে পড়ল সে। তার ঠোঁটের কোনায় একটু আগে সেই হাসিটা আবার ফিরে এসেছে। সকালে মলে ঢোকার আগে একটু থমকে দাঁড়ালেন সমাজপতি। বাইরে কিছুদিন হলো নতুন নাইট গার্ড বসেছে। লোকটার সাথে আলাপ করা হয়নি তার। পাশে তাকাতেই নীল ইউনিফর্ম পরা লোকটাকে দেখতে পেলেন তিনি। দুপা হেঁটে তার সামনে গিয়ে একটা ভারিক্কি হাসি হেসে জিজ্ঞেস করলেন, ছোকরা চেনো নাকি আমাকে? আগে আগে না স্যার। লোকটা থতমত খেয়ে উত্তর দিল। সমাজপতি আরেকটু সরু হাসি হেসে একটা হাত এগিয়ে দিয়ে বললেন, আমি কে কে সমাজপতি, এই কমপ্লেক্সের মালিক।
লোকটা হাত না ধরে ডান হাতটা কপালে ঠেকিয়ে মিলিটারি কায়দায় সেলাম করে বলল, গুড মর্নিং স্যার। তা শুনলাম আজ নাকি দেরি করে এসেছো, ব্যাপার কি হে? বাড়িতে বোন আছে স্যার, বায়না করছিল, শান্ত করে এলাম। বেশ বেশ, তবে দেখো রোজ যেন না হয়। ভিতরে ঢুকতে গিয়েও থমকে যান সমাজপতি। লোকটার দিকে মুখ ঘুরিয়ে বলেন, আরে আমাকে ভয় পাওয়ার অত কিছু নেই, নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে না, রিল্যাক্স। বিনুর মুখে একটা লজ্জার হাসি খেলে যায়। জিভ কেটে একটা বড় শ্বাস নিয়ে সে বলে, একদম ভুলে গেছিলাম স্যার। নিঃশ্বাস নিতে ভুলে যায়? কে বাবা? সমাজপতি আর কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে যায়। বিনু অল্প হেসে আবার সোজা হয়ে দাঁড়ায়। একটু একটু করে ভিড় বাড়ছে শপিং মলে। প্রত্যেকটা মানুষকে ভালো করে দেখতে থাকে সে। বেশ কিছুদিন আগে একটা হিন্দি সিনেমার গান শুনেছে। তাতে একটি মেয়ে বলছে যে যতক্ষণ না তার নিঃশ্বাসের সাথে তার প্রেমিকের নিঃশ্বাস মিলে গেছে ততক্ষণ সে নাকি নিঃশ্বাস নিতে পারেনি। আপনি যদি ভেবে দেখেন তাহলে একটা সহজ প্রশ্ন সামনে আসে, আতঙ্কে আপনার প্রাণ ওষ্ঠাগত হবে। তার মানে কি প্রেমিকের সাথে দেখা হওয়ার আগে অবধি মেয়েটির নিঃশ্বাস ছাড়াই বেঁচেছিল? এই প্রশ্নটা আমাকেও অনেক দিন ধরে ভাবিয়েছিল, বিশ্বাস করুন। তারপর শেষে যখন সিনেমার নামটা চোখে পড়লো তখন আর সন্দেহ রইল না। এই নির্ঘাত হরর মুভি। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প ম্যানিকোয়েন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।